ওয়েলকাম টু জিও থট ইউটিউব চ্যানেল। জিও থট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর প্রাকৃতিক ভূগোলের প্রথম যে চ্যাপ্টারটি আমাদের রয়েছে, শাস্ত্র হিসেবে ভূগোল অথবা জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন। এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তবে আলোচনা করার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করে নিই। আমাদের এবছর থেকে ক্লাস 11-এর কিন্তু সেমিস্টার 1-এ কিন্তু যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু এমসিকিউ ফরম্যাটে হবে। তাই আজকে আমরা যে আলোচনাটি করব সেটা তোমাদের এমসিকিউ ফরম্যাটকে মাথায় রেখেই কিন্তু আমরা আলোচনাটি করব। এবং যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অনেক বেশি বেশি করে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। এবং ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। দেখো স্ক্রিনে, দেখো, দেখতেই পাচ্ছ তোমরা টেলিগ্রাম চ্যানেলের নামটি। তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। চলো আমরা ডিরেক্টলি চলে যাই আজকে আমাদের আলোচনার বিষয়। তো আজকে আমরা আলোচনা করব শাস্ত্র রূপে ভূগোল। তো যখন আমরা ভূগোলকে শাস্ত্র রূপে বা অ্যাজ আ ডিসিপ্লিন দেখছি, তখন প্রথমেই যে কথাটি আমাদের মাথায় আসছে যে জিওগ্রাফি। এই জিওগ্রাফি কথাটি কোথা থেকে এসেছে এবং কোন দুটি শব্দের সমন্বয়ে এসেছে, এটাই তো আমাদের সবার প্রথমে মাথায় আসে। এই জিওগ্রাফি শব্দটি দুটি গ্রিক শব্দ, জিও এবং গ্রাফোস, এই দুটি শব্দের সম্মিলিতভাবে কিন্তু এই জিওগ্রাফি শব্দটি কিন্তু এসেছে। পরীক্ষায় কিন্তু এই রকম টাইপসের কোশ্চেন কিন্তু আমাদের ভীষণভাবে কিন্তু দেয়। সেটাকে মাথায় রেখেই কিন্তু তোমাদের সাথে বিষয়গুলো আলোচনা করছি। তো এই জিও শব্দের অর্থ কি? আমরা প্রত্যেকেই জানি জিও, জিও মানে হচ্ছে আমাদের ভূমণ্ডল বা আমাদের পৃথিবী। এবং পরবর্তী যে গ্রাফোস, গ্রিক শব্দ গ্রাফোস, এই গ্রাফোস শব্দের অর্থ হচ্ছে বর্ণনা বা আমরা বলতে পারি বিবরণ। মানে এই যে পৃথিবী, এই পৃথিবীর যে বর্ণনা বা বিবরণ আমরা জানছি, সেটাই হচ্ছে জিওগ্রাফি, আমাদের জিওগ্রাফি সাবজেক্ট। এই জিওগ্রাফি শব্দটির তো স্প্লিট আপ করে আমরা মানেটা জানতে পারলাম। নেক্সট আমরা যেটা জানবো যে এই জিওগ্রাফি শব্দটি, হ্যাঁ, বা এই ভূগোল শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়েছিল। আমাদের যে প্রাচীন ভারতে বরাহমিহির প্রদত্তিত বা প্রণীত সূর্য সিদ্ধান্ত যে গ্রন্থ, সেই গ্রন্থে কিন্তু প্রথম এই জিওগ্রাফি যে শব্দটি, এই শব্দটি কিন্তু প্রথম ব্যবহৃত হয়েছিল। তাহলে আমরা তিনটে জিনিস জানতে পারলাম। নাম্বার 1 আমরা জানতে পারলাম যে জিওগ্রাফি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয় এসেছিল এবং সেই দুটি শব্দ কোন শব্দ থেকে এসেছে এবং পরবর্তীকালে সেই শব্দ দুটির অর্থ এবং কোথায় প্রথম এই শব্দটি ব্যবহৃত হয়েছিল। আমরা তাহলে এই বিষয়গুলো জানতে পারলাম। তোমরা অবশ্যই বিষয়গুলো কিন্তু নোট ডাউন করে নিও। নেক্সট, এবার তো আমরা জানবো যে ভূগোলের ডেফিনেশন বা ডেফিনেশন অফ জিওগ্রাফি। তো এই জিওগ্রাফি ডেফিনেশন আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমরা পেয়েছি। হেকাটিয়াস দিয়েছেন প্রাচীন কালে, পরবর্তীকালে এরাটোস্থেনিস দিয়েছেন, স্ট্র্যাবো দিয়েছেন, টলেমি দিয়েছে, ভ্যারেনিয়াস দিয়েছে, কান্ট দিয়েছে। প্রচুর ব্যক্তি কিন্তু তাদের নিজস্ব মতামতের ওপর বেস করে কিন্তু তারা তাদের মতো করে বিভিন্ন সংজ্ঞা কিন্তু তুলে ধরেছে। তো তোমাদের সাথে চলো আমরা কয়েকটা সংজ্ঞা বা ভূগোলের যে ডেফিনেশন সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। তো দেখো, ন্যাশনাল জিওগ্রাফিকের সংজ্ঞা অনুযায়ী ভূগোল হচ্ছে একটা স্থান সমূহ, মানে কোনো একটা পার্টিকুলার প্লেসকে বোঝাচ্ছে এবং উক্ত স্থান সমূহে বসবাসকারী মানুষের সঙ্গে সেই পার্টিকুলার যে পরিবেশ, তাদের যে সম্পর্ক, তাদের যে অভিযোজন,
সেই বিষয়টার কথাই কিন্তু ন্যাশনাল জিওগ্রাফিক যে অর্গানাইজেশন তাদের মতে কিন্তু সেটাই হচ্ছে ভূগোল। তাহলে এই প্রশ্নটা তোমাদের কিভাবে আসবে? কারণ তোমাদের তো আসবে হচ্ছে এমসিকিউ কোশ্চেন। তাহলে এই যে এখানে দেখো যে লাইনটা, যে সংজ্ঞাটা এখানে দেখো কোট আনকোট ভাবে দেওয়া রয়েছে, সেটা তোমাদেরকে তুলে দিয়ে বললো এই সংজ্ঞাটি কার দ্বারা প্রদত্ত। তোমাদের কাছে কিন্তু প্রশ্নটা আসবে এইভাবে। তাই এই কোট আনকোট ভাবে যেগুলো দেওয়া রয়েছে তোমরা অবশ্যই কিন্তু সেই হিসেবে কিন্তু অবশ্যই পড়ো। এছাড়াও আরো বিভিন্ন ব্যক্তি দিয়েছেন, যেমন আমরা বলতে পারি এরাটোস্থেনিস, তিনি একজন গ্রিক দার্শনিক। তিনি কিন্তু প্রথমেই জিওগ্রাফি যে শব্দটি, এই যে জিওগ্রাফি এই শব্দটি, এটা কিন্তু তিনি প্রথম ব্যবহার করেছিলেন। এবং তার যে গ্রন্থ জিওগ্রাফিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই গ্রন্থটির নাম কিন্তু ভীষণভাবে কিন্তু পরীক্ষাতে দেয় কিন্তু, যে জিওগ্রাফিকা গ্রন্থটির লেখককে। ওকে, এটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করতে ভুলো না যে জিওগ্রাফিকা গ্রন্থের লেখককে। জিওগ্রাফিকা গ্রন্থের লেখক হচ্ছেন এরাটোস্থেনিস। তা এই এরাটোস্থেনিস তার জিওগ্রাফিকা গ্রন্থে 234 খ্রিস্টপূর্বাব্দে বলেছিলেন যে মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর সম্পর্কে লেখা যে গ্রন্থ, মানে মানুষ যেখানে বসবাস করছে বা তার যে বসবাস ভূমির রেসপেক্টে যখন পৃথিবীর বিভিন্ন জায়গা নিয়ে আলোচনা হচ্ছে, এবং তিনি সেই বিষয়গুলোকে যখন তার যে গ্রন্থ জিওগ্রাফিকাতে লিখেছিলেন, সেটাকেই তিনি কি করেছিলেন না ভূগোল হিসেবে কিন্তু সকলের কাছে রিপ্রেজেন্ট করেছিলেন। ওকে, তাহলে এই সংজ্ঞাটাও কিন্তু তোমরা মনে রাখবে। এবং তার পাশাপাশি তার লেখা গ্রন্থ, এবং তিনি কোন সময়কার দার্শনিক ছিলেন, তিনি ছিলেন কিন্তু একজন গ্রিক দার্শনিক। নেক্সট হচ্ছেন হেকাটিয়াস। ওকে, হেকাটিয়াসও কিন্তু ছিলেন একজন গ্রিক সাহিত্যিক এবং ভূগোল শাস্ত্রের একজন প্রকৃত জনক হিসেবে আমরা যার কথা বলে থাকি তিনি হচ্ছেন কিন্তু হেকাটিয়াস। তার যে গ্রন্থ জেসপেরিয়ডস, জেসপেরিয়ডস গ্রন্থে তিনি কিন্তু ভূগোল শাস্ত্রের যে কথা বা ভূগোল শাস্ত্র বিষয়ক যে প্রথম বই, সেটা কিন্তু এই হেকাটিয়াসই কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, এবং তার যে বই জেসপেরিয়ডস, সেটা কিন্তু একটা আঞ্চলিক ভূগোল সম্পর্কে আমাদের সামনে কিন্তু আরো সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে কিন্তু ভীষণভাবে সাহায্য করেছিল। এবং দেখো পরবর্তীকালে দেখো স্ট্র্যাবো এসেছেন, তিনি একজন রোমান যুগের, এবং তিনি পৃথিবীর যে জলভাগ এবং স্থলভাগের সমস্ত যে জীব, তাদের যে বৈশিষ্ট্য, এই সমস্ত বিষয়ে তিনি ব্যাখ্যা করেছিলেন। এবং তার লেখা যে গ্রন্থটি, তার লেখা গ্রন্থটির নাম হচ্ছে জিওগ্রাফিকা। তিনি জিওগ্রাফিকা গ্রন্থে কিন্তু তিনি গণিত, প্রাকৃতিক বিষয়, রাজনৈতিক বিষয়, ঐতিহাসিক বিষয়, এই যে আমাদের বিষয়গুলো ভূগোল বিষয়, এই 4টি বিষয় কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন। তাহলে কি কি আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি, গাণিতিক, প্রাকৃতিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক, এই 4টি বিষয়। তাহলে এখান থেকে প্রশ্ন আমাদের কেমন আসতে পারে যে গাণিতিক, প্রাকৃতিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক এই বিষয়গুলি নিয়ে কে প্রথম আলোচনা করেছিলেন? আমরা কিন্তু উত্তরে বলবো স্ট্র্যাবো। এবং তার লেখা যে গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হচ্ছে জিওগ্রাফিকা। ঠিক আছে, এছাড়াও আরো অনেক আছে, যেমন আমরা বলতে পারি ভেরেনিয়াস, তিনিও কিন্তু ভূগোল বিষয়ে তার যে মতামত, তিনি বলেছিলেন যে ভূগোল হলো মিশ্র গণিতের অংশ, এবং সেই অংশ যা পৃথিবীর অবস্থা এবং কি না আমাদের পরিমাণের উপর নির্ভরশীল যে অংশসমূহ, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। এছাড়া কান্ট, ইমানুয়েল কান্ট, তিনিও কিন্তু এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ তার যে মতামত, সেই মতামত দিয়েছিলেন। এবং তিনি কিন্তু যে দেশ সম্পর্কে বা কাল সম্পর্কে তিনি কিন্তু তার যে গ্রন্থ, সেখানে কিন্তু তার যে মতামত তিনি কিন্তু সেটাকে তুলে ধরেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভূগোলের পরিধি বা স্কোপ অফ জিওগ্রাফি। তাহলে এই যে ভূগোল, এই ভূগোলের যে বিষয়গুলো, সেখান থেকে আমরা কি কি স্কোপ কন্টেন্ট আমরা পাচ্ছি বা কি কি বিষয় আমরা সেখান থেকে পাচ্ছি, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেব।
দেখো নাম্বার ওয়ানেই বলছি যে ভৌগোলিক অবস্থান নির্ণয়। তাহলে ভৌগোলিক অবস্থা বলতে কি বোঝায়? তাহলে এই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জ্যোতিষ্ক রয়েছে, বস্তু রয়েছে, বিভিন্ন স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ, এই সমস্ত বিষয়বস্তুর সম্পর্কে যে জানার যে বিষয়টা, সেটাই কিন্তু হচ্ছে ভৌগোলিক অবস্থান নির্ণয়। যে এগুলো কোথায় জ্যোতিষ্ক কোথায় অবস্থান করছে, বা এই যে দ্রাঘিমাংশ বা গাণিতিক অবস্থান, এই সমস্ত ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করে। নেক্সট হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ। তাহলে কোরোলজি থেকে আঞ্চলিক পৃথকীকরণের ধারণাটি এসেছে। তাহলে কোরোলজি একটা টার্মোলজি, সেখান থেকে কিন্তু এই আঞ্চলিক পৃথকীকরণের ধারণাটি এসেছে। এছাড়া মানুষ প্রকৃতির যে সম্পর্ক, তাদের সম্পর্কটা কি রকম আমাদের এই সোসাইটিতে বা সমাজে, সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করেছে। তো এই যে বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে, এর মধ্যে আবার দেখো এই মানুষ প্রকৃতির সম্পর্ককে আবার আমরা দেখো তিনটে ভাগে ভাগ করতে পারছি। সেটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে নিয়ন্ত্রণবাদ বা ডিটারমিনিজম। এই বিষয়ে যারা মতবাদ দিয়েছিলেন তারা হচ্ছেন এলেন, সেম্পেল, ঠিক আছে, হান্টিংটন প্রমুখ ব্যক্তিগণ কিন্তু এই বিষয়ে কি করেছেন, তাদের যে মতামত সেই মতামতগুলো দিয়েছেন। বা এরা ছিলেন কিন্তু এই নিয়ন্ত্রণবাদের কিন্তু প্রধান সমর্থক। নেক্সট হচ্ছে সম্ভাবনাবাদ, ঠিক আছে, বা পসিবিলিজম। তো এই পসিবিলিজমের যিনি প্রধান সমর্থক তিনি হচ্ছেন ভিদাল দোলা ব্লাস, ঠিক আছে, ইনি হচ্ছেন আমাদের সম্ভাবনাবাদের হচ্ছে প্রধান সমর্থক। এবং নব্য নিয়ন্ত্রণবাদ, তার প্রধান সমর্থক হচ্ছেন ভি অনুচিন। এছাড়াও আরো বিভিন্ন ব্যক্তি ছিলেন যারা এই বিষয়ে মতবাদ দিয়েছেন। এবার আসি তোমাদের কাছে যে এই যে ভূগোলের পরিধি, তোমাদের এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে এই কোরোলজি বিষয়টি কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। তোমাদের মনে করো তিনটে অপশন দেওয়া হলো, ভৌগোলিক অবস্থান নির্ণয়, আঞ্চলিক পৃথকীকরণ এবং মানুষ প্রকৃতির সম্পর্ক। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু আঞ্চলিক পৃথকীকরণ। এবার মনে করো যে নিয়ন্ত্রণবাদ, দেখো মানুষ প্রকৃতির সম্পর্কের মধ্যে, তো এই নিয়ন্ত্রণবাদ জিনিসটা কি, মনে করো তোমাকে সেই জিনিসটা সম্পর্কে বলে দিল। মনে করো মানুষের যে সংস্কৃতি, মানুষের জীবনযাত্রার ধরন, তার যে বিকাশ, এই যে বিষয়গুলো, তাহলে মানুষের যে কালচারাল দিকটা, মানুষের যে জীবনযাত্রার ধরন, মানুষের যে বিকাশ বা তার যে ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো নিয়ে যে পর্যায়ে আমরা আলোচনা করছি, সেটাই হচ্ছে ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে মানুষের সংস্কৃতি, মানুষের জীবনযাত্রা কোন পর্যায়ে এসে বা ভূগোলের পরিধির কোন স্থানে এসে আমরা কিন্তু আলোচনা করি। তখন রাইট অ্যান্সার হয়ে যাবে নিয়ন্ত্রণবাদ বা ডিটারমিনিজম। নেক্সট সম্ভাবনাবাদ বা পসিবিলিজম। তাহলে এই বিষয়টা কি? তাহলে এই যে আমাদের পরিবেশে মানুষের জন্য কিছু সম্ভাবনা তুলে ধরা, মানে মানুষের কিছু পছন্দ অনুসারে তার ব্যবহার করার জন্য কিছু দ্রব্য, তার পছন্দটাকে যখন প্রাধান্যতা দেওয়া হচ্ছে, সেটাই সম্ভাবনাবাদ বা পসিবিলিজম। নেক্সট হচ্ছে নব্য নিয়ন্ত্রণবাদ বা ডিটারমিনিজম। সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি, এটা হচ্ছে আগে যে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, যে নিয়ন্ত্রণবাদ বা সম্ভাবনাবাদ, এই দুটো ধারণার একটা মধ্যবর্তী ধারণা হচ্ছে আমাদের এই নব্য নিয়ন্ত্রণবাদ, যেখানে সমাজ এর বিকাশে পরিবেশের যে ভূমিকা, সেই ভূমিকা এখানে কি হচ্ছে না আলোচনা করা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের নব্য নিয়ন্ত্রণবাদ। তাহলে এই যে বিষয়গুলো তোমাদের সাথে এক্সপ্লেন করলাম, সেই বিষয়টাকে তুলে দিয়ে কিন্তু আসতে পারে যে এই বিষয়টা কার সাথে সম্পর্কযুক্ত বা এই বিষয়গুলোর সমর্থক কে ছিলেন। নেক্সট আমরা আলোচনা করব, দেখো আমরা আগের স্লাইডেই জানলাম যে আঞ্চলিক পৃথকীকরণের ক্ষেত্রে ক্লোরোলজি থেকে আঞ্চলিক পৃথকীকরণের ধারণা এসছে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে এই কোরোলজি বিষয়টা কি, হোয়াট ইজ কোরোলজি। তাহলে যে শাস্ত্রে আমরা একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলো, মানে একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ভৌগোলিক উপাদান আছে, তাহলে সেই উপাদানগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, মানে একটার সাথে একটার যে কোলাবোরেশন, হ্যাঁ, বা একটার যে ডিপেন্ডেন্সি, এই বিষয়গুলো যেখানে আমরা আলোচনা করছি, সেটাই হচ্ছে কোরোলজি। ঠিক আছে, এই বিষয়ে গ্রিক পণ্ডিত হচ্ছে
প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন এবং ভন রিচথফেন, হ্যাঁ, বা রিচথোফেন শাস্ত্রটিকে জনপ্রিয় কিন্তু করে তুলেছেন। নেক্সট আমরা আরেকটা টার্মোলজি জেনে নেব, কোরোগ্রাফি। তাহলে যে শাস্ত্রে একটি ক্ষুদ্র অঞ্চল, তাহলে ক্ষুদ্র অঞ্চল বলতে আমরা বেসিক্যালি কোনগুলোকে বুঝে, গ্রাম বা কোনো একটা পার্টিকুলার জেলা, কোনো একটা শহর বা কোনো একটা বন্দর, এই যে ক্ষুদ্র অঞ্চলগুলো বিভিন্ন আঞ্চলিক উপাদানগুলো মানে বিভিন্ন যে ভৌগোলিক যে উপাদানগুলো সেগুলোর যে পারস্পরিক সম্পর্ক তাকেই আমরা কিন্তু বলি কোরোগ্রাফি। ক্লডিয়াস টলেমি প্রথম কিন্তু এই কোরোগ্রাফি যে টার্মোলজিটা এবার এই শব্দটা কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। এবার আমরা জেনে নেব ভূগোলের প্রকৃতি, মানে নেচার অফ স্কোপ, মানে ভূগোল তো বিষয়টা জানলাম, তো এর নেচারটা কি রকম বা এর প্রকৃতি বা টেন্ডেন্সিটা কি রকম। ভূগোলের প্রকৃতি হচ্ছে বিজ্ঞানধর্মী, মানে বিজ্ঞান মনস্ক মানসিকতা আমরা লক্ষ্য করতে পারি। নেক্সট সংশ্লেষিত বা সমষ্টি, বিভিন্ন বিষয়ের সমষ্টি, তাই না? তাই জন্যই তো জিওগ্রাফিকে কি বলা হয়, মাদার সাবজেক্ট, যেখানে আমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বিভিন্ন সাবজেক্টের কি দেখতে পাচ্ছি না, একটা সমন্বয় লক্ষ্য করতে পারছি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটি গতিশীল বিষয়, মানে কোনো একটা জায়গায় কিন্তু স্টপ হয়ে যাচ্ছে না, এটা কিন্তু চলমান, বিভিন্ন বিষয়ে কিন্তু এক্সপেরিমেন্ট হচ্ছে এবং চলছে এবং বিভিন্ন এক্সপ্লোরেশন হচ্ছে। এবং সকল বিজ্ঞানের জননী, একটু আগেই বললাম মাদার সাবজেক্ট বলা হয়, যেখানে ইতিহাস, ভূগোল এবং সমস্ত বিষয় আমরা আলোচনা করে থাকি। এবার আমরা কয়েকটা বিষয় তোমাদের সাথে একটু আলোচনা করে নেব, সেগুলো একটু বলছি, তোমরা একটু অবশ্যই নোট ডাউন করবে, যেটা এই চ্যাপ্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 1888 সালে প্রথম কিন্তু কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কিন্তু ভূগোল চর্চা কিন্তু প্রথম শুরু হয়েছিল। ঠিক আছে, প্রথম কিন্তু কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কিন্তু ভূগোল চর্চা শুরু হয়েছিল। এবং এই এমব্রিজ জোন্স তিনি কিন্তু প্রথম স্থান শব্দটি ব্যবহার করেছিলেন। এবং ভূগোলে প্রণালীবদ্ধ যে ভূগোল, সেই ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ভন হাম্বোল্টকে। আলেকজান্ডার ভন হাম্বোল্ট হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোলের জনক। এছাড়া আধুনিক ভূগোলের জনক বলা হয় কিন্তু আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং কার্ল রিটার। এই যে ইনফরমেশন গুলো বা এই ওরিয়েন্টেড এমসিকিউ গুলো কিন্তু আমরা আবার এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে আমরা আলোচনা করব। চলো নেক্সট যে বিষয়টা আমরা জেনে নেব, ভূগোলের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে ভূগোলের লক্ষ্য কি? নাম্বার 1 হচ্ছে জ্ঞান লাভ করা, প্রশ্নের উত্তর খোঁজা এবং অন্যান্য আরো বিভিন্ন রকম উদ্দেশ্য কিন্তু রয়েছে। তো এই বিষয়গুলোই কিন্তু আমাদের এই যে প্রথম যে চ্যাপ্টারটা সেটার কিন্তু একটা অংশ তোমাদের সাথে আলোচনা করলাম, এবং এই জায়গাগুলো থেকে যে যে জায়গাগুলো তোমাদের সাথে তুলে ধরলাম সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এবং এর যে পরবর্তী যে পার্টটা সেটা কিন্তু এর পরেই আসবে, তাই ওই পার্টটাও কিন্তু তোমরা অবশ্যই দেখো, কারণ আজকে আমরা এই শাস্ত্ররূপে ভূগোলের একটা পার্ট আলোচনা করলাম, এবং এর পরবর্তীতে এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন আসবে, যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন, আমরা কিন্তু এমসিকিউ কোশ্চেন এই পোর্শন থেকে কি কি আসবে সেগুলো নিয়েও আলোচনা করব। তাই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই জিও থটের সঙ্গে থেকো।